বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকত, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী, আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল, আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল, লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে, তোমরা দুজন যদি এভাবে কাঁদো বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি। তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থার জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনের দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা? ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের, এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা,
এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারে থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ একদম। দুই ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো, তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো, তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবা চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক। এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে আর সব সময় খুশি থাকো। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকতো, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল। লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে। তোমরা দুজন যদি এভাবে কাঁদো, বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে। কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল। তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি।
তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনে দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা? ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের। এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ, একদম। 2 ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো, তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো, তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবার চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী 2টো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো 2টো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক।
এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে, আর সব সময় খুশি থাকো। অনেক বছর আগে একটা ছোট গ্রামে দুটো লোক দুজনের খুব ভালো পড়শি ছিল। ওদের নাম ছিল নানু আর ধানু। দুজনেরই ছোট ছোট দুটো কুঁড়ে ঘর ছিল সমুদ্র তটের সামনে, যেখানে দুজনে দুজনের বউয়ের সাথে থাকতো। দুজনেই নিজেদের ছোট ছোট একটা কামরা বানিয়েছিল। মনু গরিব হওয়ার কারণে দুঃখী হয়ে থাকতো। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হতো। এই জন্যই সে সব সময় পূজা পাঠ করত। একদিন গাছের দেবতা ওর পুজোয় খুশি হয়ে যায় আর ওর কাছে আসে। বলো তোমার কি চাই, ভালো মানুষ? হে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ। তুমি খুব সৎ মানুষ, কিন্তু এবার তাড়াতাড়ি বলো তুমি কি চাও। আমি খুব ধনী হতে চাই ঠাকুর, খুব ধনী। তথাস্তু। সত্যি করে? কিন্তু মনে রেখো, খুব সহজে ধনী হওয়া যায় না। আর আমি তোমাকে বলবো না যে তুমি কিভাবে ধনী হয়ে উঠবে। তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। ঠিক আছে ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর। মনুর বারান্দায় অনেক লম্বা লম্বা নারকোলের গাছ ছিল, কিন্তু ও কোনোদিনই এই গাছগুলোর দিকে তাকিয়েও দেখেনি। খুব তাড়াতাড়ি এই নারকেলগুলো পেকে যাবে, কেননা এইবারে এই নারকেলগুলো পেড়ে বিক্রি করলে আমরা যদি পয়সা পাই। ও ভাগ্যবতী, খুব তাড়াতাড়ি আমরা অনেক ধনী হয়ে যাব। তাই আর এই নারকেলের কথা চিন্তা করার কোনো দরকার নেই, শুধু অপেক্ষা করো। মনু এটা জানতো না যে ভগবান নারকেলের ওপরই তার কৃপাদৃষ্টি রেখে দিয়েছিল। এর মধ্যে দিয়ে ভগবান পরীক্ষা নিতে চাইছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার। কাল পর্যন্ত তো এই নারকেলগুলো ছোট ছোট ছিল, কিন্তু আজ একদম পেকে গেছে দেখে মনে হচ্ছে। তোমারও মনে হচ্ছে না এটা? সত্যি কালকে নারকেল ছোট ছিল আর আজকে এত বড় হয়ে গেছে? হ্যাঁ, তুমি ওপরে গিয়ে একবার দেখার চেষ্টা তো করতে পারো। যাও, এগুলো বাজারে গিয়ে বেচে দাও। আজকেই করতে হবে, কিন্তু আজকে তো আমার কাজ করতে ইচ্ছেই করছে না। কিন্তু নারকেলগুলো পেকে গেছে, ওগুলো তো তোমার জন্য আর অপেক্ষা করে থাকবে না। না, আজকে করব না। আজকে আমার কাজ করার একটু ইচ্ছা নেই। আরে নারকেলগুলো তো গাছ থেকে উড়ে যাবে না, ওইসব আমি কালকেই করে নেবক্ষণ। যাই হোক, কেউ কখনো অলস লোককে দিয়ে কোনোদিন কাজ করাতে পেরেছে? কিন্তু মনু যখন নিজের অলসতা দেখাচ্ছিল, ওই রাতেই ধানু বারান্দায় বসেছিল। দম দমা দম দম দম, আজকের রাত কি সুন্দর রাত। এই রাতে সব চমৎকার হয়। যদি আমার সাথে এমন চমৎকার হতো, যদি আমিও অনেক ধন পেয়ে যেতাম। এটা কি কি এ তো নারকেল, এত বড় বড়। এতে তো অনেক অনেক মিষ্টি মিষ্টি জল হবে। বাহ 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 বাহ। দুটো নারকেল, তাও আবার আমার বারান্দাতেই এসে পড়েছে। বাহ, এবার তো এই দুটোই আমার, আর মানু তো জানতেও পারবে না। তুমি আমার জন্য কি এনেছো? নারকেল? হ্যাঁ গো গিন্নি, এই দুটো নারকেলই মানুর গাছ থেকে পড়েছে আর আমাদের বারান্দাতে এসে পড়েছে, বুঝলে? তো আমাদের এটা বলা উচিত হবে না? কেন? যেটা আমাদের জায়গায় এসে পড়েছে সেটা আমাদের। যাও, এই দুটোকে গিয়ে ভেঙে আনো, যাও। আমি মিষ্টি মিষ্টি জল খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি একেবারে। ও
এটা কি? হে ঠাকুর, এটাতে তো সোনার মুদ্রা রয়েছে। এই নারকেলটাতে সোনার মুদ্রা রয়েছে। আমার বিশ্বাস ছিল নিশ্চয়ই কিছু চমৎকার হবে। তাড়াতাড়ি আর একটা নারকেলও ভাঙো। দুটো নারকেলে দুটো সোনার মুদ্রা। আমি তো ভাগ্যবান হয়ে গেলাম। আমি ঠিক জানি ওই নারকেল গাছের সব নারকেলে সোনার মুদ্রা রয়েছে। একটু ভেবে তো দেখো, আমরা যদি সব পয়সা পেয়ে যাই তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। এবার শুধু দেখতে থাকো গিন্নি, ওই মানু কখনো টেরটিও পাবে না যে এই নারকেলগুলোতে কি আছে। এবার তোমার চালাক স্বামীর চালাকি দেখো, বুঝলে? আরে মানু, কি সুন্দর সকাল বল, তাই না? হ্যাঁ, তা তো বটে। মনে হচ্ছে তোমার নারকেলগুলো বড় হয়ে গেছে। এবার কি তুমি এগুলো কাটবে নাকি? জানি না, এখন আমার কাজ করার কোনো ইচ্ছাই নেই। ধানু ভাই, আমার তো কখনোই লাগে না ও কোনোদিন এই নারকেলগুলো পারতে পারবে। তুমি তো জানোই আমার স্বামী কতখানি অলস ধরনের মানুষ। চিন্তা করো না, সবাই এত লম্বা নারকেল গাছে উঠে নারকেল পারতে পারে না গিন্নিমা। মনে হয় ও ভয় পায়। যদি তুমি চাও তাহলে আমি ওই নারকেলগুলো পেরে আনতে পারি। হ্যাঁ, তাহলে যদি তুমি চাও তাহলে আমি নারকেলগুলো বাজারে গিয়ে বিক্রি করেও আসতে পারি, আর বিক্রি করে টাকাগুলো তোমায় দিয়ে দেব। কে, তুমি কি সেটা করবে? হ্যাঁ, নিশ্চয়ই। এতে আর তেমন কোনো সমস্যা নেই। আর যদি তুমি চাও তাহলে আমি এই গাছটাও কিনে নিতে পারি। তা তুমি এত কি ভাবছো বলো তো মানু? আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব, আর তুমি তোমার টাকাও পেয়ে যাবে। না না ভাই, গাছটা আমি বিক্রি করব না। মাফ করো, আমার ঠাকুরদা ওই গাছটা লাগিয়েছিল, তুমি তো জানোই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই নারকেলগুলো তুমি আর কাউকে বেচবে না, ঠিক আছে? এইটুকু তো আমার জন্য করতেই পারো। ঠিক আছে, নারকেলগুলো তোমাকেই দেব, প্রতিজ্ঞা করছি। চলো হাত মিলাই। এইভাবে ধানু আর তার বউ অলস মানুষকে লুটতে থাকে। ধানু গাছে উঠে নারকেল পেড়ে আনতো আর বাজারে গিয়ে বিক্রি করার নাটক করত, কিন্তু আসলে ও নারকেলগুলো নিজের বাড়িতে নিয়ে আসতো আর সত্যি করে প্রত্যেকটা নারকেল থেকে একটা করে সোনার মুদ্রা পেত। আর এইভাবেই ধানু আর তার পরিবার মানুকে বোকা বানিয়ে ধনী হতে লাগলো। ওই জাদুর নারকেল গাছটা নারকেল দিতে থাকলো আর ধানু সেগুলো বেচতে থাকলো। এইভাবে ধানুর বাড়ি বড় হতে লাগলো, আর এইভাবে খুব তাড়াতাড়ি সে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেল। আর অন্যদিকে মানু যে কিছুই বুঝতে পারছিল না, শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে ধানুকে নারকেল বিক্রি করে যাচ্ছিল। কিন্তু মানুর বউ খুব বুদ্ধিমতী ছিল। একদিন ধানু আর তার বউ কিভাবে এত ধনী হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওরা কি টাকার গাছ পেয়েছে নাকি? অনেক কষ্ট করে হয়তো। ছাড়ো, অন্যদের উন্নতিতে নিজেদের হিংসা করতে নেই, বুঝেছো গিন্নি? আরে আমি হিংসা করছি না গো, কিন্তু কোন কাজটা? ওরা কোনো কাজই করে না যে আমাদের নারকেলগুলো বিক্রি করা ছাড়া। আর সত্যি করেই ওরা এখন অনেক ধনী হয়ে গেছে, তাহলে আমাদের নারকেল বিক্রি করার ওদের দরকার কি? কিন্তু এটা তো ভালো কথা, তাই না? কি বলো? আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। ওরা যেদিন থেকে আমাদের নারকেল বিক্রি করা শুরু করেছে না, তখন থেকে ধনী হতে শুরু করেছে। তুমি নিজের অলসতা ছাড়ো আর ব্যাপারটা গিয়ে দেখো তো মনু। একবার একটা কথা তোমার মাথায় ঢুকে গেলে ঠাকুর এসেও সেটাকে সরাতে পারবে না।
ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি গিয়ে দেখবো। ওরা দুজনে ওখানে আছে, চলো গিয়ে দেখি কি করছে। আমার খুব অদ্ভুত লাগছে, বুঝলে? চুপ করো, শোনো, আমার মনে হয় এবার আমাদের একটা বড় বাড়ি নিতে হবে, এই গ্রাম থেকে বেরিয়ে শহরের কাছাকাছি। আরে কিনে নেব, শুধু একটু অপেক্ষা করো গিন্নি। আগে যাও, গিয়ে নারকেলগুলো নিয়ে এসো, যাও। একবার দেখি যে আমরা আজকে কত উপার্জন করলাম গিন্নি। ঠিক আছে, তুমি দেখেছো আমাদের নারকেলের মধ্যে সোনার মুদ্রা আছে? তাই তো আমি ভাবছি ওরা এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল কি করে। সত্যি তো, তাহলে তো এই নারকেলগুলো সব আমাদের। আমি এখনই যাচ্ছি ওদেরকে বলতে। ধানু, বিশ্বাসঘাতক, তাহলে এই করে তুই ধনী হয়েছিস, আমার নারকেল থেকে সোনা চুরি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কি বলছিস। আমি সব দেখে নিয়েছি, মিথ্যে কথা বলিস না। তোমার সব সম্পত্তি আমার। বিশ্বাসঘাতক কোথাকার। বাজে কথা না বলে এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার সব নারকেল কিনে নিয়েছি, তার মানে সেই নারকেলের ভিতরে যা আছে সেগুলো সব আমার। না, এগুলো ঠিক না। ওই নারকেলের ভিতরে থাকা সোনার মুদ্রাগুলো আমার। চিন্তা করো না, তুমি আবার ভগবানের কাছে প্রার্থনা করো, সে নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবে। ওই দিন রাতে মানু কঠোর সাধনা করলো। অনেকক্ষণ বাদে ভগবান আবার মানুকে দর্শন দিলেন। কি হয়েছে মানু? আমি বারবার তোমার কাছে আসতে পারবো না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের আমাকে দরকার। হে ঠাকুর, আপনি আমাকে সাহায্য করুন। ধানু আমার সব সোনার মুদ্রা চুরি করে নিয়েছে। আমি জানি, আমি সব দেখেছি, কিন্তু আমি এতে কিছুই করতে পারবো না। এসব তোমার অলসতার জন্যই হয়েছে। তাই যা হবার তা হয়ে গেছে। কিন্তু ঠাকুর। ঠিক আছে, যেহেতু তুমি একজন সৎ মানুষ, তাই আমি তোমায় সাহায্য করব। কিন্তু তোমাকেও প্রতিজ্ঞা করতে হবে যে তুমি পরিশ্রম করে কাজ করবে। প্রতিজ্ঞা করছি। তুমি নিজে তোমার গাছে চড়বে? হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই আমি করব। কিন্তু আমি ওই চোর ধানুকেও শিক্ষা দিতে চাই। চিন্তা করো না, ও একজন বিশ্বাসঘাতক। ও যা করেছে তার শাস্তিও নিশ্চয়ই পাবে। এখন থেকে মানু আর আমাকে নারকেল বিক্রি করবে না, তাই আমাকে এবার থেকে নারকেল চুরি করে নিতে হবে। গিন্নি, তাড়াতাড়ি করো, আমি নারকেল নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে এগুলো ভাঙো। এদিকে নিয়ে এসো। কি হলো? কি হলো? এখানে নারকেলের মধ্যে তো বিছা রয়েছে। হে ঠাকুর, পালাও পালাও গিন্নি, তাড়াতাড়ি করে পালাও। না, এইরকম করো না মানু। আমাদেরকে এই বিছের হাত থেকে বাঁচাও মানু। আমি কেন তোমাদেরকে বাঁচাবো? এই বিছেগুলো সব তোমার নারকেলের মধ্যে ছিল। কিন্তু তুমি তো বলেছিলে নারকেলের মধ্যে যা থাকবে সেগুলো সবই তোমার, তাই না? শুভ বিদায় ধানু, বিছেগুলোর সাথে আনন্দে থাকো। ধানু আর তার বউ নিজেদের ভুল বুঝতে পারলো। বিছেগুলো তাদের অনেকক্ষণ ধরে হয়রানি করেছিল, কিন্তু বিছেগুলো চলে যাওয়ার পর ধানু আর তার বউ মানুর কাছে ক্ষমা চাইল আর নিজেদের সম্পত্তিগুলো তাদের সাথে ভাগ বাটোয়ারা করে নিল। আর তারপর একসাথে দিন কাটাতে লাগলো। যখন তাদের কাছে অনেক ধন সম্পদ জমা হয়ে গেল, তখন তারা তাদের থেকে সোনার মুদ্রাগুলো গ্রামের অন্য লোকেদের কাছে দিতে থাকলো। নারকেলের গাছ যতদিন থাকলো, তার ভেতর থেকে সোনার মুদ্রাও বেরোতে থাকলো। আম্মা নামে একজন নামকরা ধোসা বিক্রেতা ছিল।
আম্মার দোকানে ছিল গ্রামের পাশেই। সূর্যের প্রথম আলো আসার সাথেই আম্মার দোকান খুলে যেত, আর সেখানে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকতো। আম্মা, আপনার ধোসা তো একেবারে লাজবাব। কি জানি কেমন করে আপনি এত ভালো ধোসা বানিয়ে ফেলেন। নিজের খরিদ্দারের থেকে এত ভালো ধোসার প্রশংসা শুনে আম্মা খুব খুশি হয়ে যেতেন। আমার বেশিরভাগ খরিদ্দার সকাল সকাল জল খাবারে ধোসা খেতেই পছন্দ করত। আরে আম্মা, একটা স্পেশাল মাইসুর মশলা ধোসা। বসো বসো, এখনই দিচ্ছি। আম্মা তার সমস্ত খরিদ্দারদের খুব ভালোভাবেই বসাতো আর তাদের সাথে গল্পও করত। সময় চলতে থাকলো, আর সময়ের সাথে সাথে আম্মার দোকানও অনেক বড় হয়ে গেল এবং আম্মার সাহায্য করার জন্য আরও দুজন মহিলাকে কাজে রেখেছিল। তারপর আম্মা বসে বসে খরিদ্দারদের কাছ থেকে টাকা নিত আর তাদের সাথে কথা বলতো। আম্মার সাহায্যকারী মহিলাদের মধ্যে একজন ছিল বিনা, যার সবসময় নজর থাকতো আম্মার টাকা পয়সার ওপর। এখানে আমরা দুজন সারাদিন শুধু কাজ করতে থাকি, আর আম্মাকে দেখো সারাদিন শুধু টাকা গুনে যাচ্ছে। আর আমরা কি পাই বলো তো? আমরা তো আমাদের মাইনে পেয়ে যাই। ওই দিয়ে কিছু কাজ হয় নাকি? ওইদিকে দেখ, আম্মাকে দেখ, সারাদিন টাকা গুনে যাচ্ছে। এসব ওনার রোজগারের টাকা। বছরের পর বছর তিনি এত পরিশ্রম করেছেন, তার ফলস্বরূপ এই দোকানটা এত বড় হয়েছে। আমি তো তোকে সেটাই বোঝানোর চেষ্টা করে চলেছি। আমাদের নিজেদের দোকান তৈরি করে পরিশ্রম করা উচিত। না রে বাবা না, এসব আমার দ্বারা হবে না। আমার জন্য এই মাইনেই তো ঠিক আছে রে। বিনা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লক্ষ্মী তার কোনো কথাই শুনতে চাইল না। বিনা অনেক দিন ধরে তার নিজের দোকান করার কথা ভাবতে লাগলো। অবশেষে একদিন বিনা তার নিজের ধোসার দোকান খুলেই ফেলল। আম্মার 10 টাকা করে ধোসা বিক্রি করত, কিন্তু বিনা ধোসার দাম 8 টাকা করে দিয়েছিল। আস্তে আস্তে বিনার দোকানে সব খরিদ্দারের ভিড় লেগে গেল। এই দেখে বিনা খুব আনন্দ পেল, কিন্তু শীঘ্রই তার মধ্যে অহংকার এসে গেল। আম্মা খুবই সাধারণ ছিল এবং সে তার খরিদ্দারদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতো, কিন্তু বিনার অহংকার খুবই বেড়ে গিয়েছিল। দিদি, একটা মশলা ধোসা দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমাকে কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে দিদি। বিনা সব সময় তার খরিদ্দারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখতো। এই নাও তোমার মশলা ধোসা। দিদি, আমাকে ওই সবুজ চাটনিটা একটু দাও না। দিলাম তো সবুজ চাটনি, আর কত দেব? বিনা মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে তার খরিদ্দারদের সঙ্গে ঝগড়া করত। কিছুদিন পরে বিনার অহংকার এত বেড়ে গেল যে সে ভাবল সে যাই করুক না কেন খদ্দের তার কাছেই আসবে। কেননা আমার ধোসার দাম কম, তাই সব খরিদ্দার আমার কাছেই আসবে। রোজ রোজ সকাল 6টায় দোকান খুলে আমি পরিশ্রান্ত হয়ে গেছি। একটা কাজ করি, কাল থেকে 6:30 থেকে 7টায় দোকান খুলবো। যদি খরিদ্দারদের অপেক্ষা করতে হয় তাতে আমার কি? আমার তো ভালোভাবে ঘুমটা হয়ে যাবে। পরের দিন সকালে রোজের মতন আমার দোকান ঠিক সকাল 6টায় খুলে গেল, কিন্তু বিনা দোকান বন্ধ ছিল। এই দেখে সব খরিদ্দার আমার দোকানে চলে গেল। গ্রাহকদের ভিড় দেখে আম্মা বুদ্ধি করে নিজের দোকানের ধোসার দাম 8 টাকা করে দিল। 7:30টায় বিনা দোকান খুললো। খরিদ্দাররা যখন দোকানে গেল তখন দেখলো দুটো দোকানেরই একই দাম। এটা দেখে, আরে বাহ, আম্মাও ধোসার দাম কমিয়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেল আমরা আম্মার ধোসা খাইনি। তারপর সারা দিন আমার দোকানে খরিদ্দারদের ভিড় লেগেই থাকলো, আর এদিকে বিনার দোকানে 1-2জন খরিদ্দার আসছিল। বিনা মনে মনে খুব জ্বলছিল, আর সেই কারণেই সে খরিদ্দারদের ওপর আরো বেশি চেঁচামেচি করে ফেললো। চাই না তোমার ধোসা আমি, তুমিই খাও। সব খরিদ্দার আমার দোকানেই চলে গেল। আজ আম্মা খুব আনন্দ পেল, কেননা আবারও তার দোকান খুব ভালোভাবে চলছিল। কিন্তু বিনা হিংসায় আম্মার ওপর জ্বলছিল। বাচ্চারা, এই গল্পে আম্মা কিছুই করল না, কিন্তু বিনার অহংকার
তার নিজের ভালো ব্যবসাটাকেও নষ্ট করে দিল। যদি ও প্রথম থেকেই খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করত আর অহংকার না দেখাতো, তাহলে আজ ওর ব্যবসাও খুব ভালোভাবে চলতো। এই জন্যই বলে অহংকার পতনের মূল কারণ। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয় আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল, কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন
অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো। আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত। এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। নন্দীপুরে একটাই মুদি দোকান ছিল, যার ওনারের নাম হলো নন্দা। আরে এ কি নন্দা, এ তো শুধু এক মুঠো ধান, এখন কি তুমি এর থেকেও কমাবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? এইভাবেই যদি সারাদিনে প্রত্যেককে এক মুঠো করে ধান বেশি দিয়ে দিই, তাহলে আমার ব্যবসা তো বন্ধই হয়ে যাবে। পুরো নন্দীপুরেই নন্দার কিপটেমোর কথা সবাই জানত। নন্দা তার স্বামী ধানিরামকেও দাবিয়ে রাখত, আর তাদের ছেলে দীপকেরও কখনো কোনো ইচ্ছে পূরণ হয়নি। বাবা, সামনের মাসে আমার জন্মদিন আসছে। তুমি তো বলেছিলে যে তুমি আমার জন্য নতুন সাইকেল কিনে আনবে। তুমি এইবারে আমার জন্য সাইকেল আনবে তো? কোনো দরকার নেই নতুন সাইকেলের। কিন্তু তোমরা বলেছিলে তো। ও যখন এত বায়না করছে তাহলে ওকে কিনেই দি। নতুন সাইকেল টাইকেল মানে তো শুধু টাকা নষ্ট করা। আরে 4 বছর আগেই তো নতুন সাইকেল দিয়েছিলাম। কিন্তু মা, 4 বছর আগে আমি এইটুকু ছিলাম, আর এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি ওই সাইকেলটা আর চালাতে পারি না। আহা, এসেছে আমাকে শেখাতে যে তুমি বড় হয়ে গেছো, যেন আমি তো কোনোদিন ছোটই ছিলাম না। কিন্তু মা, আমার কথাটা তো শোনো। আমি বলে দিয়েছি তো, ব্যাস। বেচারা দীপক তার বাবার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওনার কোনো সাহস ছিল না নন্দার ওপরে একটাও কথা বলার। আর তারপর রেগে গিয়ে দীপক বাড়ির থেকে বেরিয়ে গেল। দীপক উদাস হয়ে একটা গাছের নিচে বসেছিল। সেই সময় তার 2 বন্ধু নকুল আর সোহম সেখানে এলো। কি হয়েছে? মা বাবার কাছে মার খেয়েছিস? না, তাহলে কি হয়েছে? কেন এখানে মুখ নিচু করে বসে আছিস? আর কি হবে, এবারেও মা নতুন সাইকেল দেবে না বলে বারণ করে দিল। তুই আর তোর ওই মা, উনি এত কিপটে কেন রে? জানি না রে। এই গ্রামে আমাদের এত বড় দোকান আছে, আর এই আমি যে প্রত্যেক দিন একটা চকলেট পর্যন্ত খেতে পাই না। তাতে কি, না বলেই খেয়ে নে। না না, যদি মা জানতে পেরে যায় তাহলে মা আমাকে খুব মারবে। না রে ভাই, না, আমি মার খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই নে, তুই আমার টফি খেয়ে নে। আমি বাবাকে বলে আরো আনিয়ে নেব। বন্ধুর দেওয়া টফিটা দীপক খেয়ে নিল, আর সে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে সে তার বাবার কাছে বসে সাইকেল কিনে দেওয়ার জন্য বাবাকে পটাতে লাগলো। কি তখন থেকে খুশুর ফুসুর চলছে তোমাদের? কিছুই নয়। ঠিক আছে, এসো খাবার খেতে বসো। নন্দা 3 জনের জন্য খাবার বাড়লো, আর 3 জনের প্লেটেই সে গুনে গুনে 2টো করেই রুটি দিল। 3 জন খেতে শুরু করলো। কিছুক্ষণ পর, নন্দা, একটু ঘি দাও আমায়। ঘি তো আমি রুটির মধ্যে ভালো করেই দিয়েছি। আর একটু আমায় দাও না। না না, একদম না। তুমি কি জানো না যে ঘিয়ের কত দাম? বেচারা ধনীরাম এই সব শুনে চুপচাপ নিজের খাবার খেতে লাগলো।
এমনিতে নন্দা খুবই কিপটে ছিল, কিন্তু সে রোজ সকালে ভগবানের সামনে বিশুদ্ধ দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতো। এইবার ভগবান তার প্রার্থনা শুনলেন আর উনি নিজে প্রকট হলেন। আরে বাবা রে, ভগবান যে, জয় হোক, ভগবানের জয় হোক। নন্দা ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওঠো নন্দা পুত্রী, তুমি রোজ আমাকে শুদ্ধ দেশি ঘিয়ে প্রদীপ দাও, এটা হলো তোমার উদারতা। এই উদারতায় খুশি হয়ে আমি তোমাকে সোনা দিতে চাই। হ্যাঁ, সোনা? আমি তোমাকে একটা জাদুর সিন্দুক দেব, যার মধ্যে এত সোনা থাকবে যা তোমার কল্পনাতীত। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোমার কাছে কেউ টাকা চাইতে আসে আর তুমি তোমার কিপটিমির কারণে তাকে মানা করে দাও, তাহলে জাদুর সিন্দুক উধাও হয়ে যাবে। তুমি কি এই শর্তে রাজি? হ্যাঁ হ্যাঁ, এত সোনা দানা থাকলে তাহলে কে টাকা দেবার জন্য এত ভাববে? ভগবান একটু হাসলেন আর উনি নন্দাকে সেই জাদু সিন্দুক দিয়ে দিলেন। যেই না নন্দা সেই জাদু সিন্দুক খুলল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। তারপর নন্দা সেই জাদু সিন্দুক নিজের আলমারিতে রেখে দিল আর রোজের মতোই সে তার ছেলে ও স্বামীর জন্য রান্না করতে শুরু করে দিল। কিন্তু এবার সে খুব খুশি ছিল। সকাল গড়িয়ে দুপুর হলো আর ধনীরাম দীপককে স্কুল থেকে নিয়ে এলেন। ধনীরাম নন্দার কাছে গেল। নন্দা, আমি বলছিলাম যে দীপকের জন্মদিন তো এসেই গেল, আর এবার ওকে একটা সাইকেল আমাদের কিনে দেওয়া উচিত। আর প্রত্যেকবারের মতো নতুন সাইকেলের কথা শুনে, না, একদম না, এই বলেই নন্দা চুপ করে গেল। জাদু সিন্দুকের কথা তার মনে পড়ল আর তখন সেই মুহূর্তে সে আলমারির দিকে গেল। সেই সিন্দুক উধাও হয়ে গিয়েছিল। হায় রে আমার জাদু সিন্দুক! সকালবেলায় তো ভগবান আমাকে দিল আর দুপুর বেলার মধ্যেই উধাও হয়ে গেল। তারপর নন্দা ধনীরাম আর দীপককে সকালের ঘটনা খুলে বলল আর সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। ভগবানের দেওয়া ধন সম্পদ নন্দার হাতছাড়া হয়ে গিয়েছিল, আর সেটাও শুধুমাত্র তার কিপটেমোর জন্য। সেই জন্যই কথায় আছে, সময় থাকতেই স্বভাব পরিবর্তন করা উচিত, নয়তো পস্তাতে হতে পারে।